বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা অনলাইনে ক্লাস করতে বসেছি প্রত্যেককে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ধারাবাহিক যে আমরা যোগজীকরণ করেছি, যোগজীকরণের আজকে অষ্টম লেকচার। এর আগে আমরা 15টা নিয়ম শেষ করেছি। আজকে আমি নিয়ম 16 শুরু করতেছি। নিয়ম 16 মূলত ইন্টিগ্রেশনের গুণের সূত্র। আমরা ইতিমধ্যে অনেক অঙ্ক করে ফেলছি, কিন্তু আমরা গুণের সূত্র ইউজ করিনি। আমরা কিন্তু গুণের সূত্র অঙ্ক বলতে পারা সিলেবাসের একদম শেষ প্রান্তে এসে বলতেছি গুণের সূত্র বলে একটা আছে। এর আগে আমরা এক সময় বলছিলাম আপাতত কোনো গুণের সূত্র আছে এটা মাথায় আনবো না। তাহলে ইন্টিগ্রেশনে একটা গুণের সূত্র আছে, সেটা আমরা যেখানে সেখানে ব্যবহার করতে পারবো না। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আজকে আমি এই গুণের সূত্রের উপরে ভিত্তি করে আজকে ক্লাসটা শুরু করতেছি। আজকে যদি শেষ না হয় আমরা পরবর্তী ক্লাসে এই গুণের সূত্রের উপর আরও একটু যোগ করে নেব। প্রথমে দেখো, আমি উপরে ডান পাশে একটা গুণের সূত্র লিখেছি। যদি ইউবি উভয় যদি এক্সের ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন হবে ইউ প্রথমে বাইরে থাকবে, তারপরে বি এর ইন্টিগ্রেশন হবে, মাঝখানে মাইনাস। যে ইউ বাইরে থাকবে তার অন্তরীকরণ আসবে, গুণ সাথে গুণ হিসাবে বি এর ইন্টিগ্রেশন আসবে। টোটাল সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনের গুণফলকে পুনরায় ইন্টিগ্রেশন করতে হবে। কথাটা আবার বলছি, ইউবি দুইটি রাশি যদি গুণের সূত্র করতে হয়, আমি প্রথমে ইউকে বাইরে রাখবো, পাশে যে বি থাকবে বি এর ইন্টিগ্রেশন করব, মাঝখানে মাইনাস দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইউর অন্তরীকরণ এবং পি এর ইন্টিগ্রেশনের গুণফলকে যে রেজাল্ট আসবে ওটাকে আবার ইন্টিগ্রেশন করব। এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ইন্টিগ্রেশন লাস্টে ডিএক্স। এখানে একটা আমরা যে ক্লাসটা করতেছি আমরা সবচেয়ে শেখানোর চেষ্টা করব এই অঙ্কগুলোতে আমরা ইউবি ধরার ব্যাপারে আমরা কি পদ্ধতি ব্যবহার করব, কাকে ইউ ধরবো কাকে বি ধরবো। যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি ইউবি ধরা যাবে নাকি এখানে নির্দিষ্ট রুল আছে? হ্যাঁ, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ইউবি ধরা যাবে না, কিছু নিয়ম মেনে চলতে হবে। দুইটি ফাংশন আছে, গুণের ফর্মে আছে, গুণের সূত্র করব, তাহলে আমি কাকে ইউ ধরবো কাকে বি ধরবো। প্রথমে আমাকে অঙ্কটা দেখে বুঝতে হবে এটা গুণের সূত্রের অঙ্ক কিনা। যদি এটা গুণের সূত্র অঙ্ক হয় তাহলে আমি গুণের সূত্র শুরু করব, নতুবা না। অনেক অঙ্ক আমরা ইতিমধ্যে শেষ করে এসেছি, গুণের ফর্মে ছিল কিন্তু গুণের সূত্র করিনি। আমি এখানে একটা টেবিল আমার পিডিএফে দিয়ে রাখবো। এই পিডিএফের মধ্যে আমি দেখাবো অঙ্কগুলোকে কার সাথে কে থাকলে ইউ কে বি হবে। আমরা দেখেছি কিছু অঙ্ক আছে বইতে এক্সের বিভিন্ন ঘাতের সাথে, বিশেষ করে ঘাতটা বেশি বড় থাকে না, ঘাত যদি এনের ঘাত যদি 1 2 3 পরে আরও বড় হয় অঙ্কটা বিশেষ অনেক বড় হয়ে যায়। তাহলে এক্সের ঘাত বেশিরভাগ 1 বা 2-র মধ্যে থাকা উচিত। তাহলে এক্সের কোনো অঙ্কের মধ্যে যে এক্সের ঘাত 1 2 3 বা বেশিও থাকতে পারে, আর তার পাশে গুণিতক হিসাবে ই এর ফাংশন অথবা সাইন অথবা কস অথবা সেকিস্কার অথবা কো সেকিস্কার। তোমাদের পাঠ্য বইয়ের আলোকেই আমার এই আলোচনা। এই অঙ্কগুলো থাকে তাহলে এক্সকে ইউ ধরবো বা সাথে যা থাকে তাকে বি ধরবো। তা আমি সাথে সাথে একটা অঙ্ক করে ফেলি। কোনো একটা অঙ্কে প্রশ্নে ধরো ইন্টিগ্রেশন আছে, আমি এখান থেকে ধরো প্রথম ফাংশন থেকে নিলাম এক্স, আর দ্বিতীয় ফাংশন থেকে ধরো ই একটা ঘাত নিলাম, তো ই টু দি পাওয়ার 3x। আমি ইচ্ছা মতো নিচ্ছি, কিছু অঙ্ক হয়তো আমার পিডিএফে থাকবে, কিছু হয়তো নাও থাকতে পারে। তাহলে এখন আমি এই অঙ্কটা আগে কি করছি, আগে কোথাও কি করছি না, এরকম গুণের অঙ্ক আমি করি না। হ্যাঁ, বলতে পারো যে কাছাকাছি একটা অঙ্ক করছিলাম, যেমন x × ই টু দি পাওয়ার s স্কয়ার, এরকম একটা অঙ্ক করছিলাম আমরা, নিয়ম 5-এ করছিলাম এটা। ওখানে আমরা s স্কয়ারকে জেড ধরছি, s স্কয়ারকে জেড ধরার কারণে আমার এক্সটা চলে আসছে। কিন্তু এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আবার কি হচ্ছে, এস স্কয়ার নাই, সাথে এক্স আছে ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ আমার ঠিক এই অঙ্কটা আদর্শ আকার এক্সের সাথে ই এর এ এক্স বলতে 2 3 5 যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে আমি এখানে ইউবি গুণের সূত্র ছাড়া আর কোনো পথ নেই। কাকে ইউ ধরবো, আমার এই বক্সের মধ্যে লেখা আছে এক্সকে ইউ ধরবো, সাথে যদি ই থাকে তাকে বি ধরবো। আমরা আরেকটা কৌশল শিখাবো অঙ্ক করতে করতে, এক্সকে ইউ ধরবো কেন, ইকে বি ধরবো কেন, এটা অঙ্কের ভিতরে আমরা এটা ব্যাখ্যা করবো। এক্সকে যদি আমরা ইউ ধরি তাহলে এক্স বাইরে থাকবে, যে ইউ বাইরে থাকবে, ই এর ইন্টিগ্রেশন অর্থাৎ ই টু দি পাওয়ার 3x
ডিএক্স, মাঝখানে মাইনাস। এবার এক্সকে যে বাইরে রাখছি তার ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিএক্স অফ এক্স। এরপরে ইকে যে বাইরে রাখছি ইকে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন গুণফল এই সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করে এই পুরোটাকে আবার ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এই ডিএক্স দিলাম। তাহলে আমার সূত্র কাঠামোতে অঙ্কটা এসে গেল। তাহলে আমি কী করলাম, আবার দেখো, এক্সকে ইউ ধরে বাইরে রাখলাম, ই এর ইন্টিগ্রেশন মাইনাস, এবার এক্সকে ডিফারেন্সিয়েশন, ই এর ইন্টিগ্রেশন, পাশাপাশি গুণফলকে আবার ইন্টিগ্রেশন করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন শুরুতে দিলাম, ডিএক্সটা পরে দিলাম। এবারে যদি আমরা খেয়াল করি, এক্স ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তারপর এই এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1, আর ই টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম ডিএক্স। খুব সতর্ক থাকতে হবে, এখানে একসাথে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পাশাপাশি থাকি বিধায় আমরা ভুল করে ফেলতে পারি। ই টু দি পাওয়ার 3x ডিএক্স। এখন ই টু দি পাওয়ার 3xকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি তাহলে আসবে ই টু দি পাওয়ার 3x বাই 3, ইন্টিগ্রেশন শেষ প্লাস। যখন ইন্টিগ্রেশন শেষ ঠিক শেষ লাইনে আমরা প্লাস সিটা দিব, আগে দিব না, যেহেতু অঙ্কটা একটা অংশ আগে শেষ হয় আরেকটা অংশ পরে শেষ হয়। কেউ যদি ইন্টিগ্রেশনটা কী করো সিটা আগে দাও তাহলে একটু বেজার হয়ে যাবে। আমরা সি আগে দিব না, অঙ্ক যে লাইনে আমরা ইন্টিগ্রেশন শেষ উঠে যাবে ঠিক সেই লাইনে আমরা সিটা দিব, কেমন? তাহলে আবার এখানে অ্যান্সার এটা 3 নয়, এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x বাই 3, এই 3 গুণ করলে 1/9 ই টু দি পাওয়ার 3x প্লাস সি। এখন ধরো অঙ্কটার এই অঙ্কটার একটা নির্দিষ্ট সমাকলন আসলো, প্রশ্নটা এইভাবে হলো 0 থেকে 1 এক্স ই টু দি পাওয়ার 3x। আমি কিন্তু এই পর্যন্ত যতগুলো নিয়ম পড়িয়েছি নির্দিষ্ট অনির্দিষ্ট পাশাপাশি করাইছি। এখন ধরো এই অঙ্কটা এইভাবে আসলো, এখন যেটা দেখতেছো এটা এইভাবে আসলো। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে উত্তম হলো আগে অঙ্কটা অনির্দিষ্ট করে ফেলবো, আগে অনির্দিষ্ট করে ফেলবো। কারণ আমি যদি লিমিট লিখে লিখে অঙ্কটা করি আমার অঙ্কের ভিতরে একটু ঝামেলা করে, ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এটা করবো। কেন ঝামেলা করে? আমার এই অঙ্কের ইন্টিগ্রেশন এখানে একবার আগে শেষ হয়, ওখানে ভিতরে একবার আগে শেষ হয়, কিন্তু নিয়ম হলো এই লিমিটের কাজ হলো আগে পরে না, কমপ্লিট অঙ্ক শেষ করে তারপর লিমিটের কাজ করতে হবে। তাই যেহেতু একটু আগে পরে শেষ হয়, আমরা যদি এই নিয়মের ক্ষেত্রে, শুধু এই নিয়মের ক্ষেত্রে, অন্য নিয়মের ক্ষেত্রে আমি বলবো না, অন্য নিয়মগুলো কোনো সমস্যা হয় না, এই নিয়মের ক্ষেত্রে গুণের অঙ্কর ক্ষেত্রে যদি কোনো অঙ্কে এই অবস্থায় ঘটে তাহলে আমরা আগে অনির্দিষ্ট সমাকলন করব, অনির্দিষ্ট সমাকলন করে তার আমরা নির্দিষ্ট সমাকলন করব। এই যে আমি অনির্দিষ্ট করলাম, ধরো প্রশ্ন ছিল এইটা, আগে আমরা অনির্দিষ্ট করে আসবো, করে এরপরে প্রশ্নটা লিখব, লিখে যে উত্তরটা এখানে এসেছে এই উত্তরটা লিখব, এক্স ই টু দি পাওয়ার 3x বাই 3 মাইনাস 1/9 ই টু দি পাওয়ার 3x। তবে সেক্ষেত্রে আমরা সিটা আর লিখবো না, উপরে উদ্দেশ্যটা দেবো, নিচে 0 দেবো। সি যদি কেউ এখানে লেখেও পেলো কিন্তু সি কিন্তু শেষ পর্যন্ত থাকে না, ভুল হবে না। তো আমরা আগের থেকেই আমরা বলছি সি আমরা নির্দিষ্ট সমাকলনে কখনো ব্যবহার করব না। এবার উদ্দেশ্যসীমা আগে বসাবো, এক্সের জায়গায় নিম্নসীমা আবার বসাবো। তাহলে 1 যদি আমরা এক্সের জায়গায় বসাই 1 ই টু দি পাওয়ার 3/3 1/9 ই টু দি পাওয়ার 3, এটা 1 বসানোর কারণে। আবার 0 যদি বসাও, এই 0 বসালে প্রথমটা পুরোটাই 0, মাইনাস 1/9 ই টু দি পাওয়ার 0। এবার আমি যতটুকু সরল করতে পারি অতটুকু সরল করার পর আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। এরপর যতটুকু সরল করতে পারি আমরা সরল করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তারপরে দেখো আমি আবার এক্সের সাথে আমি কী দেখাইলাম, তখন একটা এক্সের সাথে একটা এর অঙ্ক দেখাইলাম। এখন যদি এক্সের সাথে আবার সাইন বা কস থাকে আমি এরকম একটা অঙ্ক করে ফেলি। ধরো ইন্টিগ্রেশন এক্সের সাথে একটা সাইনের অঙ্ক আছে, আমি সাইনের সাথে একটা 2x দিলাম, সাইন এক্স হইতে পারে। তাহলে এই ক্ষেত্রেও আমরা এক্সকে ইউ ধরবো, সাইনকে বি ধরবো। তাহলে এক্সকে ইউ ধরলে তাহলে আবার আগের মতো এক্স বাইরে থাকবে, সাইন 2x ডিএক্স মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন, তারপর সাইনের ইন্টিগ্রেশন ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই পুরাটাকে আবার ইন্টিগ্রেশন দিলাম, ডিএক্স সাথে সাথে দিয়ে দিলাম। এক্স সাইনের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কস 2x/2, সাইনের ইন্টিগ্রেশন সূত্র আমরা জানি।
তাহলে এক্সের অন্তরীকরণ 1, সাইন ইন্টিগ্রেশন জানি মাইনাস কস এম এক্স বাই এম বলতে এখানে 2 ডিএক্স। তাহলে এখানে আসলো মাইনাস এক্স কস 2x বাই 2, আর এই মাইনাসটা এই মাইনাসকে প্লাস করে দেবে, হাফটা বাইরে চলে যাবে, কস 2x dx। তাহলে মাইনাস এক্স কস 2x বাই 2 প্লাস হাফ, কসের ইন্টিগ্রেশন আমরা জানি সাইন এম এক্স অর্থাৎ 2x বাই 2 প্লাস সি। তাহলে আমরা দেখে পেলাম মাইনাস এক্স কস 2x বাই 2 প্লাস 1/4 সাইন 2x প্লাস সি। ঠিক এই অঙ্কের ক্ষেত্রেও যদি আমরা পূর্বের নেই বলি, এই অঙ্কটাও যদি আমরা লিমিট বসিয়ে দিই, উপরে নিচে যদি লিমিট বসিয়ে দিই, তাহলে ঠিক এই অঙ্কের ক্ষেত্রেও আমরা একই কথা বলবো, লিমিটের কাজটা আমরা সবচেয়ে পরে করবো, অর্থাৎ আগে অনির্দিষ্ট করে ফেলবো, তারপরে নির্দিষ্ট করবো। এক্সের লগে আমি সাইন 2x দিলাম, এবার এক্সের সাথে কস দিল, ঠিক সিমিলার। ধরো আমি এক্সের লগে সেক স্কয়ার একটা অঙ্ক করি, এক্সের লগে একটা সেক স্কয়ার একটা অঙ্ক করি, ধরো সেক স্কয়ার 3x, এক্সের লগে আবার সেক স্কয়ার 3x দিলাম। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে আমরা এই রুলটাই প্রয়োগ করতে পারি, এক্সের লগে সেক স্কয়ার 3x দিলে এটাও গুণের সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা ইউবি হিসাবে যদি এক্সকে বাইরে রাখি, সেক স্কয়ার 3x ইন্টিগ্রেশন করলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্সের অন্তরীকরণ আর সেক এক্সের ইন্টিগ্রেশন এর গুণফলকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে আবার ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স সেক স্কয়ার ইন্টিগ্রেশন আমরা এই সেক স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা মুখস্থ জানি, সেটা হলো 10 mx বাই m, আর এক্সের অন্তরীকরণ 1, সেক স্কয়ার ইন্টিগ্রেশন হলো 10 mx বাই m। তারপর আসে x 10 3x বাই 3 মাইনাস 1/3 10 3x। তাহলে এখানে দেখো x 10 3x বাই 3 1/3, এবার 10 mx এর ইন্টিগ্রেশন 10 আমরা সূত্র মুখস্থ জানি লন সেক এক্স, লন সেক 3x, যেদিকে একটা m আছে m বলতে 3টা নিচে যাবে প্লাস। তো এই যে অঙ্কগুলো করতেছি আমি, কিন্তু আজকেও আবার ভিডিওতে অনেক নতুন অঙ্ক করব যে আমার পিডিএফে নাও থাকতে পারে। আমি কিন্তু রুল আলোচনা করি, যখন রুলের ভিতরে আমি অনেক নতুন অঙ্ক করি যা আমার পিডিএফে নাও থাকতে পারে, তবে নিয়মের প্রত্যেকটা নিয়মের উপর আমি অঙ্ক করে দিই। তাই ভিডিওতে করা অঙ্কগুলো তোমরা একটু অবশ্যই নিজেদের খাতা নোট করবা, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক মাঝে মাঝে থেকে যায়। আমি যখন এক্স ইন্টু সেক স্কয়ার দিলাম একই নিয়মে আসলো, আমি যদি এক্স ইকুয়াল টু কোসেক স্কয়ার অর্থাৎ লাস্টেরটা দিই, ঠিক একই নিয়মে আরেকটা অঙ্ক হইতে পারে, তাই না? তাহলে আমি এক্স ইন্টু সেক স্কয়ার, এক্স ইন্টু কোসেক স্কয়ার, এক্স ইন্টু আমি এইভাবে প্রচুর অঙ্ক নিজেই বানাইতে পারি। তাহলে এখানে ই টু দি পাওয়ার এ এক্স কস এ এক্স সাইন এ এক্স যাই দিছি, এই বলতে 1 2 3 4 দিলে অসংখ্য অঙ্ক হয়ে যাবে। ই টু দি এক্স টু দি পাওয়ার এন, এন বলতে আমি 1 2 3 আরও হইতে পারে, ডট ডট দিতে পারো, আরও হইতে পারে। এখন এক্সের কাজ যদি 1 না হয়ে 2 বা 3 হয়, তাহলে অঙ্কের ধাপ কিন্তু আরও বড় হয়ে যায়। যেমন আমি একটা অঙ্ক দেখাচ্ছি, এক্সের ঘাত যদি বড় হয়ে যায়, যদি এক্সের ঘাতটা বড় হয়ে যায়, ধর আমি প্রথম যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা ছিল এখন এক্স, এখন দিলাম এক্স স্কয়ার, এবার ই টু দি পাওয়ার ধরো মাইনাস 3x দিলাম, এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এখন যদি অঙ্কটা করি, এটা এই নিয়মের মধ্যেই পড়ে, এই গুণের সূত্রের মধ্যে পড়ে, নিয়ম অনুযায়ী অগ্রসর হই। তাহলে এক্স স্কয়ারকে আমি বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েশন হলো এক্স স্কয়ারের, আর ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার মাইনাস 3x এর। সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, ইন্টিগ্রেশন দিব। তাহলে এক্স স্কয়ার বাইরে রইল, ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন ই টু মাইনাস 3x বাই 3 মাইনাস 3, আর এক্স স্কয়ার অন্তরীকরণ 2x, আর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু মাইনাস 3x বাই মাইনাস 3 ডিএক্স মাইনাস এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3, এই মাইনাসটা এই মাইনাসকে প্লাস করে দেবে, 2/3 বাইরে আসবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। দেখো আমি যে অঙ্কটা করলাম একটু আগে, এক্স থাকাতে আবার একবারই অন্তরীকরণটা সেকেন্ড স্টেজে যে শেষ হয়ে গেছে, এখন কিন্তু এক্স এখনও রয়ে গেছে এক্স স্কয়ার দেওয়ার কারণে। তাহলে এই যে এক্স এখনও রয়ে গেছে, তাহলে আবার গুণের নিয়মে, গুণের ফর্মে এটা পড়ে, তাহলে আবার ইউবি, আবার গুণের সূত্র। তাহলে এক্সের ঘাত যখন আমি 2 দিলাম, তাহলে অঙ্কটা আরও একটু বড় হয়ে যাচ্ছে। এক্সের ঘাত যদি কিউব দিই, তাহলে অঙ্কটা আরও বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এক্সের ঘাত বইতে বড় দিলে বুঝতে হবে অঙ্কটা একটু বড়। আসো বাকিটা যদি আমি করি, মাইনাস এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 3
2/3 তো আমি এবার গুণের সূত্র শুরু করলাম এক্সকে রেখে কে ইন্টিগ্রেশন করলাম dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ddx অফ এক্সকে রেখে দিলাম ইন্টিগ্রেশন e⁻³ ddx সেকেন্ড ব্র্যাকেট শেষ dx তাহলে আবার এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব কারণ এই থার্ড ব্র্যাকেট শুরু যেটা এটা শেষ আর মাঝখানে নিয়ম অনুযায়ী সূত্র ইউজ করলাম তাহলে এখানে আবার গুণের সূত্র ইউজ হলো এই জায়গাটাতে তাহলে এবার আসো মাইনাস s² e⁻³ প্লাস 2/3 থার্ড ব্র্যাকেটের ভিতরে x e⁻³ তারপরে এখানে x এর অন্তরীকরণ 1 e⁻³ এর ইন্টিগ্রেশন e⁻³ dx এই থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে মাইনাস x² e⁻³ 2/3 গুণ করে দিই মাইনাস এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে 2/9 এটা বাইরেটা মাইনাস দিয়ে দিচ্ছি 2/9 x e⁻³ আর এখানে এসে এই মাইনাস তো আগেই ছিল এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2/9 e⁻mx এর আবার ইন্টিগ্রেশন হবে তা আমি একবারই লিখে দিই e⁻³ অঙ্ক শেষ প্লাস তাহলে আমরা এই যে শেষ স্লাইডে আসলাম যে শেষ স্লাইড আমরা কী দেখলাম যে এখানে আবার ইন্টিগ্রেশন হলো এই হলো আবার লাস্ট লাইন তাহলে কি বোঝা গেল এক্সের কাজ বড় হলেই অঙ্কটা আরেকটু বড় হয়ে যায় এখানে আমাদের ত্রিকোণমিতির যে সাইন এবং কস আমি লিখছি বৈদিক বেশ কিছু অঙ্ক পাওয়া গেছে আমরা যে নিয়ম 2 যে শিখেছি নিয়ম 2 এর অঙ্কগুলোর পাশে এক্স বা s² বসিয়ে দিয়েছি আমি ওইখান থেকে একটা দুটো অঙ্ক বলতেছি কি বললাম যে নিয়ম 2 এর মধ্যে আমরা এমন কিছু অঙ্ক পেয়েছি যেমন x ইন্টু cos² x আমরা কিন্তু নিয়ম 2তে x ইন্টু cos² বলি না আমরা শুধু cos² করছি sin² করেছি sin ইন্টু cos-এর গুণিতক করেছি cos-এর লগে sin-এর গুণিতক করেছি cos³ করেছি sin³ করেছি তাহলে নিয়ম 2তে যত অঙ্ক করা হয়েছে প্রত্যেক অঙ্কর পাশে যদি আমরা একটা x বসিয়ে দিই তাহলেই আমাদের কি হবে অঙ্কটা আরও লেন্দি হয়ে যাবে আরও বড় হয়ে যাবে এটা গুণের অঙ্কর মধ্যে পড়ে যাবে আবার বলছি নিয়ম 2তে যত অঙ্ক করা হয়েছে প্রত্যেক অঙ্কর পাশে যদি x অথবা s² বসিয়ে দাও তাহলে অঙ্কটা নিয়ম 16-র মধ্যে চলে আসবে এটা গুণের সূত্রের মধ্যে পড়ে যাবে আগে কিন্তু আমরা cos² বা sin² বা sin cos-এর গুণিতক অঙ্ক যেটা আমরা নিয়ম 2তে শিখেছি ওখানে কোনো অঙ্কতেই আমি পাশে x দিই নি তাহলে আসো গুণের সূত্র যদি করতে হয় আগে cos² সমস্যা যেটা এটাকে ধরেইতে হবে যারা নিয়ম 2 মনে আছে তোমরা খেয়াল করে দেখো cos² আগে সরাইতে হবে তা আমি cos² সরাই যেটা হাফ দিয়ে 2 দিলাম আর 2 cos² সূত্র হলো 1 প্লাস cos 2x তাহলে হাফ আমি গুণ করে আলাদা করে দিচ্ছি অঙ্কটা হাফ x ইন্টু cos 2x dx এই যে গুণ আমরা একটু আগে x ইন্টু cos 2x এর একটা অঙ্ক করেছিলাম আর এটা তো সিম্পল x এর ইন্টিগ্রেশন যা আমরা জানি তাহলে x ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন এইমাত্র করছি আমি তারপর আমি আবার দেখাচ্ছি তাহলে এখানে হাফ x এর ইন্টিগ্রেশন s²/2 হাফ এবার আমি ইউবি গুণের সূত্রে যাব এক্সকে রেখে কসকে ইন্টিগ্রেশন করব dx দিব মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবার এক্সকে ডিফারেন্সিয়েশন করব কসকে ইন্টিগ্রেশন করব তারপর dx দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx দেব ওই থার্ড ব্র্যাকেট দিলাম ওই যে হাফের জন্য যেহেতু এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে না হলে হাফটা গুণিত বুঝাবে না তাহলে s²/4 হাফ গুণ করে দিচ্ছি এক্স কসের ইন্টিগ্রেশন হলো sin 2x/2 এই হাফটা গুণ করে দিচ্ছি কিন্তু মাইনাস হাফ এক্সের ডিফারেন্সিয়েশন 1 কসের ইন্টিগ্রেশন sin 2x/2 dx বাইরের হাফটা গুণ করে দেওয়াতে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা আর রাখবো না তাহলে এবার আমি চূড়ান্ত রেজাল্ট লিখতে পারি এখানে x sin 2x/4 আর এখানে 1/4 এই 2 2 4 এবার sin mx এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos mx/m প্লাস c সাইনের ইন্টিগ্রেশন দিয়ে আমরা অঙ্কটা শেষ করে দিলাম
এই হলো। তাহলে আমি যে এখন অঙ্কটা করলাম আবার কস স্কয়ার, এইভাবে আমরা চাইলে সাইন স্কয়ার, কস স্কয়ার, সাইন স্কয়ার এরকম যে কোনো ফর্মের অঙ্ক হইতে পারে। যেমন আমি এখন যদি সাইন স্কয়ারটা করি, অবশ্যই তোমরা এখন পারবা। যদি এখানে সাইন স্কয়ার দিই, এখানে যদি সাইন স্কয়ার দিই, সাইন স্কয়ার হলে আমরা জানি 1 - cos 2x, অর্থাৎ মাঝখানে শুধু একটা মাইনাস ছাড়া আর কোনো পরিবর্তন হয় না। এই মাঝখানে মাইনাস ছাড়া আর কোনো পরিবর্তন হয় না। এই মাইনাসের কারণে পরবর্তীতে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসের কারণে পরবর্তী এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি এক্স ইন্টু সাইন স্কয়ার এক্স আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বইয়ের আমরা করে ফেললাম। তাহলে আমি আলোচনাটা ব্যাপক, নিয়ম 16। আমি বলবো শত শত অঙ্ক তৈরি করা যাবে। আমি অঙ্কটাকে 3 ভাগ করছি, আমি একটা টেবিল তৈরি করে রেখেছি। এই টেবিলের প্রথম টেবিলের উপর আমি কথা বলতেছি। প্রথম টেবিলটা এখনও শেষ হয়নি। আমরা প্রথম অংশের উপর এক্সের সাথে ই, এক্সের সাথে সাইন, এক্সের সাথে যদি কস এরকম কোনো গুণিতক থাকে, আমরা এক্সকে ইউ ধরবো, এদেরকে ভি ধরবো। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমার এই ভিডিওতে এই ক্লাসে যোগ হয়েছে, সেটা আমার পাঠ্য বই বা বইতে বা আমার শিটেও তো নাও থাকতে পারে, যেটা নিয়ম 2-এর অঙ্কের সাথে আমি তুলনা করেছি। নিয়ম 2-এর প্রতিটা অঙ্কের মধ্যে আমরা যদি এক্সের পাশে, নিয়ম 2-এর প্রতিটা অঙ্কর পাশে যদি এক্স অতিরিক্ত বসিয়ে দিই, তাহলে এটা নিয়ম 16-এর অঙ্ক হয়ে যায়। তখন ওই যে নিয়ম 2-তে করণীয় যা, আমরা শুরুতে নিয়ম 2-তে যা যা করেছি আগে তা করে ফেলতে হবে, অতঃপর আমার গুণের সূত্র ইউজ করতে হবে। আমি ইতিমধ্যে 2টা অঙ্ক করে ফেলছি। আমি নিয়ম 2 থেকে আরেকটা অঙ্ক নিচ্ছি। নিয়ম 2 থেকে আরেকটা অঙ্ক নিচ্ছি। যদি কোনো অঙ্কে এরকম ধরো এক্সের সাথে সাইন অফ এক্স ইন্টু কস অফ এক্স দুইটা থাকে, তাহলে আমি সেম আগের মতো হাফ আনবো, এক্সের পাশে একটা 2 দিব, সাইন এক্স কস এক্স দিব, ডিএক্স দিব। তাহলে দেখো হাফ বাইরে আসলো, এক্স এটা হয়ে যাবে সাইন 2x ডিএক্স। এবার এখানে এক্স ইন্টু ইউবি, তাহলে আমার সে এ ত্রিকোণমিতির সূত্র ইউজ করে আমরা সাইন 2x দিয়ে আসলাম। তাহলে আমার ইউবি গুণের সূত্র এখন যে অঙ্কটা করলাম তার সাথে মিলে যাচ্ছে। এক্সকে রেখে সাইনকে ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি প্রথমে এক্সকে ডিফারেন্সিয়েশন করব, তারপরে সাইনকে ইন্টিগ্রেশন করব, সাইনকে ইন্টিগ্রেশন করব, ডিএক্স দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে না, এই ইন্টু ডিএক্স। তাহলে এবার আসো থার্ড ব্র্যাকেট দেবো এরপরে। তাহলে হাফ অফ এক্স সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এম এক্স বাই এম, তারপরে এখানে এক্সের অন্তরীকরণ 1, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস 2x বাই 2 ডিএক্স। তাহলে কী হলো, মাইনাস এক্স কস 2x বাই 4, ওই 2 দিয়ে করে দিচ্ছি, মাইনাস হাফ 1/4 প্লাস 1/4, কসের ইন্টিগ্রেশন হবে সাইন 2x বাই 2 প্লাস। তাহলে এই অঙ্কটা আমি শেষ লাইন পর্যন্ত চলে গেলাম। তাহলে আমি যারা ইতিমধ্যে আমি অনেকগুলো অঙ্ক করে ফেলছি, যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো যদি তোমরা নিয়মটা ধরে ফেলতে পারো, তাহলে কোনভাবে কী অঙ্ক তৈরি হচ্ছে এটা যদি তুমি ধরে ফেলতে পারো, তাহলে আশা করা যায় তুমি গুণের অঙ্ক প্রথমে দেখে চিনতে হবে, তারপরে এটা গুণের অঙ্ক শুরু করতে হবে। তোমাদের পরীক্ষা খাতায় 4-5টা অঙ্ক থাকে, তোমাদের তো এখন তো পাঠ্য বই থেকে অঙ্ক করতেছো, শত শত অঙ্কর বন্ধু থেকে তুমি অঙ্ক করতেছো। পরীক্ষা খাতায় এই যে 3-4টা অঙ্ক থাকে, তুমি খেয়াল করে দেখতে হবে কোনো অঙ্ক 1টি বা 2টি অঙ্ক আছে কি না গুণের অঙ্ক করা যায়। যদি 1টা বা 2টা অঙ্ক আমরা গুণের অঙ্ক করা যায়, খুঁজে পেয়ে যাই, তাহলে আমরা ওইটা গুণের অঙ্ক শুরু করি। তাহলে আমার গুণের অঙ্ক কোথায় করব, এটা করার মাধ্যমে, চর্চার মাধ্যমে জেনে রাখা উচিত যে কোনো অঙ্ক গুণের অঙ্ক কিন্তু হবে না, যে কোনো অঙ্কে গুণের অঙ্ক দেওয়ার সুযোগ নেই। আমি যদি যে আলোচনা চলতেছে এখানে গুণের অঙ্ক 2-1টা আবার প্রতিস্থাপনও হইতে পারে, হ্যাঁ, 2-1টা অঙ্ক প্রতিস্থাপনও হইতে পারে, অর্থাৎ প্রতিস্থাপন করার পর এটা গুণের ফর্মে আসে, এমন অঙ্ক পাঠ্য বইতে আছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা অঙ্কে ধরো এক্স কিউব ই টু দি পাওয়ার, অথবা এখানে দিলাম এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x কিউব ডিএক্স। এখানে এক্স কিউবকে ধরলে এক্স স্কয়ার এসে যায়, তাহলে এটা নিয়ম, এই নিয়মে পড়বে না। তাহলে এক্স কিউব 5 দিলাম, x টু দি পাওয়ার 5। তো আমি একটা অঙ্ক তাৎক্ষণিক বানাই দিলাম। এই অঙ্কটা কোনো বইতে আছে, এটা আবার দেখার বিষয় নাই। তো এই অঙ্কটা আমি গুণের সূত্রের মধ্যে পড়ে না, শুরুতেই গুণের এই পড়বে, কোনোটাতেই পড়ে না, একটু ঝামেলা। আমি যদি খেয়াল করি এক্স কিউবকে, আমি যদি এই এক্স কিউবকে যদি কিছু একটা ধরেই নিই, এক্স কিউব ইকুয়াল টু ধরো আমি জেড ধরলাম,
তাহলে 3s স্কয়ার dx ইকুয়াল টু dz। তাহলে আবার আসতেছে s স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dz। খুব খেয়াল রাখতে হবে, কারণ আমাদের নিয়ম 16-এর মধ্যে প্রতিস্থাপনেরও বেশ কিছু অঙ্ক পাওয়া যায়। প্রতিস্থাপন করার ক্ষেত্রে এখানে কাকে জেড ধরবো এটা একটু খেয়াল করে ধরতে হবে। আমি এখন এই অঙ্কটাকে যদি সাজাই, এক্স স্কয়ার এক্স কিউব ই টু দি পাওয়ার -3s কিউব, আর এস স্কয়ার এক্স টু দি 5-এর এস স্কয়ারটা এখানে নিয়ে গেলাম ডিএক্স হিসাবে সাজালাম। আমার উদ্দেশ্য হলো এস স্কয়ার ডিএক্সের মান আমার তৈরি করা আছে। তাহলে এক্স কিউবকে আমি ধরছি জেড, ই টু দি পাওয়ার -3z, আর এস স্কয়ার ডিএক্সের মান হলো 1/3 dz। তাহলে আবার 1/3টা একদম বাইরে চলে যাবে, জেড ই টু দি পাওয়ার -3z dz। এখন দেখো আমি আজকে একদম প্রথম যে অঙ্কটা করেছি তার কাছাকাছি একটা অঙ্ক দেখো, এটা প্রথম অঙ্কটার সাথে মিলে গেছে। তাহলে ইউবি গুণসূত্র হবে। তাহলে সব অঙ্কই আবার যে সরাসরি গুণের ফর্মে পাবো তা না, প্রতিস্থাপন করার পরও গুণের অঙ্ক পেতে পারো। তাহলে আজকে এই ভিডিওটা আবার অনেক কথা আসবে এখানে, তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ ভিডিওটা দেখলেই তুমি পাঠ্য বই খুলে অঙ্ক করতে পারবা আর সৃজনশীল প্রশ্ন ধরতে পারবা। তাই ভিডিও অনেকেই আছো মনোযোগ সহকারে ভিডিও না দেখে তুমি সরাসরি পিডিএফ থেকে কাজ করো না, ভিডিওটা অত্যধিক মনোযোগ সহকারে দেখবে। এখন আমি গুণসূত্র যেই অঙ্ক প্রথম থেকে করতেছি আবার সেই অঙ্ক করতেছি, জেডকে রেখে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -3z। এখন কিন্তু চলক চেঞ্জ হয়ে গেছে, সব জেডের সাপেক্ষে হচ্ছে। প্রথমে ডি জেড অফ জেড ই টু দি পাওয়ার -3z dz, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ইন্টিগ্রেশন দিয়ে আবার dz। তাহলে অনেকে কী করতে হচ্ছে, এই অঙ্কটা যখন চলক চেঞ্জে খেয়াল রাখতে পারতেছে না, সে মাঝে মাঝে ডিএক্স লিখে ফেলতেছে, কারণ আমার এখন সব অঙ্ক জেড, তাহলে এখানে সব জেড দিয়ে লিখতে হবে, এক্স আসবে না। এবার আমি যদি ইন্টিগ্রেশন করি, এই জেড তো জায়গায় রইল জেড, আর ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -3z/-3, তারপর জেডের অন্তরীকরণ 1 ই টু দি পাওয়ার -3z -3/-3 আর ডিজেড শেষ। তাহলে আমি এখন এটাকে যদি এই লাইনে আরেকটা ইন্টিগ্রেশন রয়ে গেছে, এটা যদি ক্রস করি, এটা গুণ করে দিলে -1/9z ই টু দি পাওয়ার -3z, তারপর এটা এসে এটা গুণ হবে, 2 মাইনাসে প্লাস হবে, প্লাস দিলাম, তার 1/9 ই টু দি পাওয়ার জেডকে আবার ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার -3z/-3 প্লাস সি। এবার আমি জেডের মানটা বসিয়ে দিব, জেড আমি যেটা ধরেছি এই লাস্টে এসে জেড মান বসাই দেব। তাহলে প্রতিস্থাপন করার পরও আমরা পাঠ্য বইতে কিছু অঙ্ক গুণের ফর্মে পাবো। তাই এই যারা লেখক, যারা প্রশ্নকর্তা, এরা কিন্তু প্রচুর অঙ্ক এখানে নতুন করে সৃষ্টি করতে পারবেন। তাই নতুন অঙ্কর ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমার গুণের নিয়ম আমি যদি গুরুত্ব দিয়ে বলি, আবার কোন নিয়মটা বেশি পড়া উচিত। আমি যদি বলি যে আমার আগে যে রুলগুলো গেছে সবগুলো রুলের সাথে তুলনা করলে আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ম 16, অর্থাৎ আজকের আলোচনা যেখানে শুরু, নিয়ম 16টা থেকে প্রশ্ন আমি বলবো 95% প্রশ্নতে একটা অঙ্ক আছে। তাই আমরা যদি অঙ্ক খেয়াল না করি তাহলে গুণের অঙ্ক কোনটা আমরা বুঝবো না। এখন একটা অসুবিধা হলো, আমি আজকে এ বি সি তেরোটাই তো আজকে শেষ করতে পারবো না, আমি এর উপরে আলোচনা করতেছি। এখন একটা অসুবিধা হলো, এই যে এর যে প্রথম অঙ্কগুলো এগুলো অবজেক্টিভে দিয়ে দেয়, এই আরেক ফেসলাট কত বড় অঙ্ক, এটা এমসিকিউতে দিয়ে যায়। এই অবজেক্টিভে যদি দিয়ে দেয় তখন আমরা উত্তরটা প্রথম এর যে উত্তরগুলো, এর অঙ্কের যে উত্তরগুলো, এগুলো অনেক শর্টকাট মেথড আমরা করতে পারি। তো বিশেষ করে অবজেক্টিভ যখন দেয় বেশিরভাগ আমি দেখছি এক্সের সাথে ই অথবা এক্সের সাথে সাইন কস দেয়, সাইকিস বা কোসিসকে খুব তেমন একটা দেয় না। এবার আসো এমসিকিউর জন্য, অবজেক্টিভের জন্য একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা অঙ্ক করব। অর্থাৎ আমাদের এই অবজেক্টিভের জন্য যদি এই অঙ্কগুলো আসে, আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার অঙ্কগুলো যদি অবজেক্টিভের মধ্যে আসে তখন আমি কিভাবে করব এটার একটু ইঙ্গিত দিচ্ছি। ধরো একটা অঙ্কে এক্স ইন্টু 10 sec স্কয়ার এক্স, এটা অবজেক্টিভে এসেছে, কথায় আসছে অবজেক্টিভে আসছে। আমি এখন এটা উত্তরটা এক লাইনে লিখতে চাই। কিভাবে লিখবে দেখো, প্রথমে যে প্রথম এক্স থাকবে এক্সটা লিখে ফেলবো, যে এক্স থাকবে এটা এক্সটা লিখে ফেলবো, তারপরে এটার ইন্টিগ্রেশনটা লিখবো, এটার ইন্টিগ্রেশনটা লিখবো,
তো sec স্কয়ার ইন্টিগ্রেশন হলো tan x, তারপর এটা মাইনাস দিব, তারপরে মাইনাস দিয়ে এবার এটার অন্তরীকরণটা লিখব, এক্সের অন্তরীকরণ হলো 1, এবার এটার ইন্টিগ্রেশনটা করব, tan এর ইন্টিগ্রেশন হলো ln অফ sec x, ইন্টিগ্রেশন শেষ প্লাস। কথাটা আবার বলছি, প্রথম এটা হুবহু যা আছে তা থাকবে, এটার ইন্টিগ্রেশন হয়েছে, মুখস্থ করতে হবে, রুলটা মুখস্থ করতে হবে, বাংলায় লেখে যাই লেখো অঙ্কের ভিতর থেকে কৌশলটা মুখস্থ করতে হবে। প্রথমটা হুবহু আছে, এটা ইন্টিগ্রেশন লিখবো, মাঝখানে মাইনাস, প্রথমটার ডিফারেন্সিয়েশন গুণ পরেরটার ইন্টিগ্রেশন প্লাস সি। যদি প্রথমটা এটা যদি ধ্রুবক না হতো আরও চলতো। আমি আরেকটা বলি, এটা তো ছোটো, আরেকটু বড় দিই, ধর এক্সের ঘাত বড় দিয়ে দিই, এক্সের ঘাত বড় দিয়ে দিই। ধরো একটা অঙ্কে আছে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার 3x। আজকে প্রথম দিকে এরকম একটা অঙ্ক করেছি, এই অঙ্কটা অবজেক্টিভই আসলো, আমরা কিভাবে এক লাইনে উত্তর আনতে পারি, তাহলে আমি অবজেক্টিভ এমসিকিউর জন্য অ্যান্সার করতে পারবো। তাহলে এখন ধরো এটা এমসিকিউতে আসলো, এই অঙ্কটা এমসিকিউতে আসলো, তাহলে আমরা কি করব, প্রথমে এই এস স্কয়ার যা আছে রেখে দিব, তারপরে ই এর ইন্টিগ্রেশন করব, এস স্কয়ার যা আছে রেখে দিলাম, এবার ই এর ইন্টিগ্রেশন লিখব, ই এর ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার 3x/3, মাঝখানে মাইনাস, এবার এটার অন্তরীকরণ করব, এস স্কয়ারের অন্তরীকরণ করব 2x, এবার এটার আবার ইন্টিগ্রেশন করব এটার, তাহলে ই টু দি পাওয়ার 3x বাই, আগে একটা 3 ছিল আরেকটা নতুন 3 এসেছে, তাহলে আমি লিখব 9, 3 × 9। এবার একইভাবে এই 2x-এর আবার, এবারে কিন্তু মাইনাসের পরে এবার দিব প্লাস, এবার 2x-কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 2x-এর ডিফারেন্সিয়েশন 2 × 1, তারপর এটার ইন্টিগ্রেশন করব, তাহলে ই টু দি পাওয়ার 3x বাই, আগে 9 ছিল আরেকটা 3 নতুন করে আসবে 27 প্লাস সি। তাহলে কখন শেষ হবে? শেষ হবে কখন? যখন এটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা ডিফারেন্সিয়েশন এখানে আসছে আর এটা ইন্টিগ্রেশন এখানে আসছে। তাহলে রুল কি? প্রথমটা স্থির গুণ দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস, এবার প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা ইন্টিগ্রেশন প্লাস, আবার প্রথমটার অন্তরীকরণ দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস, আবার প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয় ইন্টিগ্রেশন আবার প্লাস, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এইভাবে চলতে থাকবে। যারা বোঝো নাই তোমাদের উদ্দেশ্যে আরেকটা অঙ্ক করতেছে, যারা বোঝো নাই তোমাদের উদ্দেশ্যে আরেকটা অঙ্ক করতে, ধরো একটা অঙ্কে আমি পেয়েছি, ধরো এক্স স্কয়ার ইন্টু কস অফ 2x বা কস অফ 3x, কস অফ 3x ডিএক্স। প্রথমে আমি এস স্কয়ারকে রেখে দিলাম, এই যে এস স্কয়ারকে রেখে দিলাম, এই কসের ইন্টিগ্রেশন, কসের ইন্টিগ্রেশন হলো সাইন 3x/3, এবার দিব মাইনাস, এবারে এটার ডিফারেন্সিয়েশন করব, এস স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, এবার এটার ইন্টিগ্রেশন, তাহলে সাইনের ইন্টিগ্রেশন হলো মাইনাস কস 3x বাই, আগে একটা 3 ছিল এই জন্য 3 গুণ করলে 3 9 হয়ে যাবে, আবার 2x-এর ডিফারেন্সিয়েশন, এবার কিন্তু প্লাস, এবার 2x-এর ডিফারেন্সিয়েশন হলো 2 × 1, তারপরে এবার এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন হলো কসের ইন্টিগ্রেশন সাইন 3x বাই, এই 9 আগে ছিল আরেকটা নতুন 3 আসবে, 3 9 27 প্লাস সি। আর হবে না, কেন হবে না? কারণ এরপরে যদি এটাকে করতে চেষ্টা করো 2 এর ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়ে যায়। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে কী করলাম, প্রথমটা স্থির পরেরটা ইন্টিগ্রেশন মাইনাস, প্রথমটা ডিফারেন্সিয়েশন পরেরটা ইন্টিগ্রেশন, তারপরে এখান থেকে আবার এটা ডিফারেন্সিয়েশন এটা ইন্টিগ্রেশন, এভাবে চলতে থাকবে। যখন প্রথমটা ধ্রুবক হয়ে যাবে তখন কাজ স্থির হয়ে যাবে। এখন অর্থ প্রশ্ন করতে পারো এটা কি যে কোনো এখানে যতগুলো রুল পড়াবো সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য? না, সাধারণত এক্স বা এস স্কয়ার সাথে এরা থাকলে এটা করা যায়। অর্থাৎ প্রশ্ন কথা ওই রকম অঙ্কই দিবে, যেমন আমরা খেয়াল করছি কস আর সাইনের ইন্টিগ্রেশন আমরা জানি এটা পর্যায়ক্রমে সাইন থেকে কস, কস থেকে সাইন, সাইন থেকে কস, কস থেকে সাইন, এই জন্য সাইন কসের অঙ্কটাই বেশি হয়। অথবা দিতে এক্সের ঘাত এস স্কয়ার বা এক্স কিউব দিতে পারে, আর এখানে দিতে পারে, সাইন কস,
এক্সের সাথে ই সাইন কস এইরকম অঙ্কর ক্ষেত্রেই আবার অঙ্কটা অবজেক্টিভ দিতে পারে। তাহলে এক্সের ঘাত এস স্কোয়ার আরও যদি বড় দিয়ে দেয় এক্স কিউব বা এক্স 3 এইরকম অঙ্ক দিয়ে দেয় তাহলে অঙ্কটা আরও বড় হয়ে যায়। তাহলে আমরা এতক্ষণ যে রুলগুলো আলোচনা করলাম এক্সের সাথে ই বা সাইন বা কস স্যাক কোসেক এই রুলগুলোর অঙ্ক আমরা অবশ্যই আমি আজকে যেগুলো পিডিএফে দিয়ে দিব পিডিএফেগুলো করব। আর যারা ভিডিও দেখেছ ভিডিওর মধ্যে করা অঙ্ক যতগুলো আছে প্রত্যেকটা করা অঙ্ক আমরা নোট করার চেষ্টা করব। যদি ভিডিওর মধ্যে যেই অঙ্কগুলো তুমি নোট করার চেষ্টা করেছ যেগুলো আমি বোর্ডে করেছি এগুলো সহ আর আবার পিডিএফের করা অঙ্কগুলো তোমরা যদি করে নিতে পারো আশা করা যায় তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই আজকের আলোচনার মধ্যে আমরা যদি ধারাবাহিকভাবে চিন্তা করি আমি কী বলছি, আমি প্রথমে গুণের সূত্র ইউবি গুণের সূত্র আমরা কখন ব্যবহার করব আমি বলছি অঙ্ক করার মাধ্যমে আমরা চিনে নিব। আমি এখানে একটা টেবিল বানিয়ে রেখেছি, এই টেবিলটা আমি ধারাবাহিকভাবে 3টা অংশ ভাগ করছি। এই 3টা টেবিলের এই অংশকে আমরা কাকে ইউ ধরবো কাকে বি ধরবো একটা কৌশল বলছি। আরেকটা কৌশল আমি আরও আলোচনা এগিয়ে যাচ্ছি আর একটু পুরো আলোচনা শেষ করে আরেকটা কৌশল বলবো ইউবি ধরার, এটা একটা আরেকটা শর্টকাট মেথড বলবো যেটা পাঠ্য বইতে লিখছে। তা আমি যেটা আপাতত আজকে করেছি আজকে কিন্তু আমি এক্সের সাথে ই অথবা সাইন অথবা সেক অথবা কোসেক এটা নিয়ে কাজ করছি। তাহলে দেখা গেছে যে এক্স বা এস স্কোয়ারের সাথে সাইন কস তারপরে ই এই অঙ্কগুলো পাঠ্য বইতে বেশি দিয়েছে। এখন তো বলতে পারো স্যার ই সাইন কস সেক কোসেক ছাড়া কি আর অন্য কোনো ফাংশন নাই? ফাংশন আছে। গুণের শর্ত হলো আমি প্রথমকে ডিফারেন্সিয়েশন করতেছি পরেরটাকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে প্রথমকে ডিফারেন্সিয়েশন পরেরকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এইখানে আমরা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমকে ডিফারেন্সিয়েশন পরেরকে ইন্টিগ্রেশন। আমরা জানি সাইন কস ই, খেয়াল করবো কথাগুলো। আমি আজকে শুরুতেই বলছিলাম আমি ইউবি কেন ধরতেছি এটা একটু ব্যতিক্রম যদি করি তাহলে আমার কী ঘটে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকে। আমি যদি উল্টাটা করতাম কোনো অঙ্কের মধ্যে আমি একটু খেয়াল করব, আমি যদি উল্টাটা করতাম এতক্ষণ আমি যা বলছি এই কথাটা যদি আমরা উল্টাটা করি, যেমন আমার কোনো একটা অঙ্কে এক্সের সাথে ই ছিল, আমি উল্টাটা মানে এক্সকে ইউ না ধরে ভুল করে আমি এটাকে ই ধরে ফেলছি, এটাকে বি ধরছি। তাহলে কি ঘটে দেখো, ইকে বাইরে রাখলাম, এক্সকে ইন্টিগ্রেশন করলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ই এর ডিফারেন্সিয়েশন করলাম, তারপর ইন্টিগ্রেশন এক্সকে করলাম ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ ডিএক্স। তাহলে আসো e⁻3x এক্সকে করলে হয় s²/2 ইন্টিগ্রেশন, আর e⁻x এর ডিফারেন্সিয়েশন 3e⁻3x আর এক্সকে করলে হয় s²/2। তা আমরা যদি খেয়াল করি এবার আবার কী সমস্যায় পড়তেছি দেখো, সমস্যা না দেখাইলে মুখে বললে হবে না। আমি দেখতেছি আমি একটা বড় সমস্যায় পড়ে গেলাম। আমি একটু আগে যে অঙ্কটা আজকে প্রথম করিয়েছিলাম এই অঙ্কর সাথে তুমি এখন তুলনা করো। আজকে যে প্রথম অঙ্কটা করিয়েছি এই অঙ্কটার সাথে যদি তুমি তুলনা করো তাহলে এখানে প্রথম অঙ্কটাতে ছিল x × e⁻3x বা 2x। আজকে প্রথম অঙ্কটা ওই অঙ্কটাতে আমি এক্সকে ইউ ইকে বিতে, আর এখন উল্টাটা ধরলে আমার কী ঘটলো, আমি প্রথম অন্তরীকরণ শেষেই একবার যখন শেষ করিয়েছি আবার দেখো গুণের ফর্ম এখনও রয়ে গেছে, শুধু রয়ে যায় নাই আমার s² এসে গেছে, অর্থাৎ এক্সের ঘাত 1 ছিল আর এটা 2 হয়ে গেছে, মহা সমস্যা। তাহলে বোঝা গেল এটা করা যাবে না। এবার আসো আমি কীভাবে মনে রাখবো, ডিফারেন্সিয়েশনে x⁴n যেটা এটা ডিফারেন্সিয়েশনে এর ঘাত কমতে থাকে আর ইন্টিগ্রেশনে ঘাত বাড়তে থাকে। তাই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ঘাত যদি এক্সের ঘাত 1 2 3 থাকে ই সাইন কস থাকে তাহলে আমরা ডিফারেন্সিয়েশনে যেহেতু ঘাত কমে তাকে ইউ ধরবো, কারণ আমার অঙ্কের মধ্যে যাকে আমরা ইউ ধরি এটা লক্ষ্য করে দেখো ইউটা কিন্তু প্রথমে কিছুই হয়নি, সেই ইউটা শুধু ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে ওই ফাংশনকেই আমরা ইউ ধরছি যা ডিফারেন্সিয়েশন করতে করতে বেনিশ হয়ে যায়। আমরা যদি একটা s² ডিফারেন্সিয়েশন দেখাই, ধরো x³ এটা একবার ডিফারেন্সিয়েশন করলে 3s² হয়, যদি এটাকে আবার করো এই যে 3s² যদি আবার করো তাহলে 6x, যদি এটা আবার করো এই 6x করলে হয় 1। তাহলে দেখা যায় ডিফারেন্সিয়েশনে কী হয়, ঘাত আতের কবে কবে এক পর্যায়ে কী হয়ে যায়, এক পর্যায়ে এটা ধ্রুবক এসে যায়, পরে আবার অন্তরীকরণ করলে এটা ধ্রুবক 0 হয়ে যায়। তাই ডিফারেন্সিয়েশনে কী করে ঘাতকে আস্তে আস্তে কমাইতে থাকে, এক পর্যায়ে এটা
ধ্রুবক আসে, এরপর ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়ে যায়। তাই ডিফারেন্সিয়েশন আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা খেয়াল রাখতে হবে কাকে করব, এক্সকে করব। আর সাইন কস ই তার বিপরীতে যদি আমরা এদেরকে বলি, তাদের এমন ফাংশন, তাদেরকে ডিফারেন্সিয়েশন করো আর ইন্টিগ্রেশন করো, এই ফাংশন করো, কোনো বেনিশ হবে না। সাইনকে ডিফারেন্সিয়েশন যতবারই করো, সাইন থেকে কস, কস থেকে সাইন, কস থেকে সাইন, সাইন থেকে কস। আবার ইকে যদি তুমি যতবারই ডিফারেন্সিয়েশন করো বা যতবারই ইন্টিগ্রেশন করো, বারবার ই থেকে যাবে। তাহলে বুঝে গেল সাইন কস ই এই ফাংশনগুলোর সাথে যদি এক্স থাকে, এক্সকে আমরা কখনো বি ধরবো না। তাহলে কেন ধরবো না, এটা যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে আমি কিন্তু অঙ্ক ভুল করে ফেলবো। তাহলে আজকে আলোচনা আমি যতটুকু বলছি, আজকে তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে, এই পিডিএফে একদম সীমিত আকারে কিছু বাড়ি কাজ থাকবে। আর আমি এটা এমসিকিউ শর্টকাট মেথড বলছি, এটা আমার পিডিএফে নাই। এই এমসিকিউ পিডিএফ এটা একটু দেখে নিবা। আমি চেষ্টা করব কিছু অঙ্ক বাড়ি কাজ দিয়ে রাখার জন্য, তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করবা। তো আজকে আলোচনা আমি অনির্দিষ্ট নির্দিষ্ট এই অঙ্কগুলোতে যখন আসে, এখানে আরেকটা স্পষ্ট তথ্য বলেছি, যদি এই গুণের অঙ্কের মধ্যে নির্দিষ্ট সমাকলন আসে তাহলে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি শুরুতেই বলছি, আগে অনির্দিষ্ট সমাকলন করে নিব, তারপরে নির্দিষ্ট সমাকলন করব। আবার বলছি, যদি এই গুণের অঙ্কের মধ্যে নির্দিষ্ট সমাকলন আসে তাকে আগে অনির্দিষ্ট সমাকলন করে নেব, তারপরে নির্দিষ্ট সমাকলন করব। যে কাজটা আমরা প্রথম অঙ্কের মধ্যে এক্সাম্পল স্বরূপ দেখিয়েছি। আমার পিডিএফও কয়েকটা অঙ্ক করা থাকবে। তাহলে যারা আজকের ক্লাসটা ভালো করে ভিডিও দেখবে, বাড়ি কাজগুলো করবে, ইনশাল্লাহ আজকের জায়গাটা যদি স্পষ্ট হয়ে যায়, আগামী ক্লাসে আমি এখানে বি এবং সি আরও দুইটা অপশান রেখে দিয়েছি। এখানে আরও আমার 40-45 মিনিটের ভিডিও রয়ে গেছে। তাহলে আমার শুধু ইউবি গুণের ফর্মের উপর আমি দুইটি লেকচার নিচ্ছি। এই দুইটাই লেকচার অত্যধিক গুরুত্বপূর্ণ। এই দুইটি লেকচার এমনভাবে তুমি সাজাইবে, এমনভাবে তুমি লেকচারটা ভালো করে দেখবে এবং নোটগুলো করবে, করার পর আগের অঙ্কের সাথে আজকের অঙ্ক তুলনা করবে। আমি যে বলছি আজকে আগের অঙ্কের সাথে আজকের অঙ্ক তুলনা করার জন্য আজকে মাঝখানে দুইটা অঙ্ক এক্সাম্পল দিয়েছি। আমি যদি এটা ধরতে না পারি আমি বেচালে পড়ে যাব। যেমন আগের অঙ্কের সাথে আমার একটা অঙ্ক এক্স দিল, কস অফ এস স্কয়ার দিল। এই অঙ্কটা আগের অঙ্কর সাথে আগের অঙ্কর মধ্যে পড়ে, কারণ এই এস স্কয়ারকে আমি জেড ধরলে বাইরেটা আসে। এমন ধরো এক্স স্কয়ার আছে, ইটি দিবার এক্স কিউব আছে, এটাকে এক্স কিউবকে জেড ধরলে এস স্কয়ারটা আসে। তাহলে এই যে আগে কিছু অঙ্ক আমরা করছি যেটা গুণের ফর্মে ছিল কিন্তু গুণে আমরা করিনি, আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি। তাই আগের অনেক গুণের অঙ্ক আমরা চাইলেও প্রতিস্থাপনে কি করে আমরা শেষ করছি। তাহলে আগের অঙ্ক যে গুণের অঙ্ক নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলি, স্যার আমাদের এই অঙ্ক কি গুণের অঙ্ক করা যাবে না? ধরো একটা অঙ্কে তোমাকে পরীক্ষা হলে দিল, আমরা পরীক্ষা দিলাম, এটা কি গুণের সূত্রে করা যাবে না? তুমি করে দেখতে পারো। সাইনকে ইউ এটাকে বি ধরে করতে পারো, তুমি করে দেখতে পারো, এই সূত্রে করে দেখতে পারো কি ঘটে, তুমি দেখবে জীবনও শেষ হয় না। সাইনের লগে কসের গুণিতক সূত্র কখনো শেষ হয় না। তাই সাইন কসের গুণিতক আকার আমরা যে নিয়ম 2 পড়া শেষ করেছিলাম, ওইখানে আমরা ওই অঙ্কগুলো ওই নিয়মেই করতে হবে। তাই অনেক গুণিতক আকার, অনেক আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, অনেক অঙ্ক আমরা ইতিমধ্যে করেছি। আমরা আরও করেছি কোস এক্স স্কয়ার এক্স সেক স্কয়ার এক্স। এখন যদি বলো স্যার এটা তো গুণের ফর্মে পড়ে কিনা, তুমি বলতে পারো স্যার গুণের ফর্মে পড়ে কিনা আমি দেখি, করে দেখতে পারো, কোনো লাভ নাই। তাহলে এই যে আমি বলতেছি, ইচ্ছা মতো যে কোনো অঙ্কে গুণের ফর্মে আমরা যেতে পারি না। আমরা গুণের ফর্মে যেতে হলে এই শখের মধ্যে থাকতে হবে, এক্স বা এস স্কয়ারের সাথে এটা থাকতে হবে। এর বাইরে একটু বলছি যে আমরা ওই নিয়ম 2 কথা একটু যোগ করছি আমি, যে নিয়ম 2 প্রত্যেকটা অঙ্কের পাশে এক্স বা এস স্কয়ার বসিয়ে দিলে এটা নিয়ম 16 অঙ্ক হয়ে যাবে। এই কথাটা এখানে যোগ হবে। ঠিক আছে? তাহলে আমি মোটামুটি একই কথা বারবার বলে ক্লাসটাকে সহজ করার চেষ্টা করেছি। তোমরা অন্তত ভিডিওটা একবার দেখে যদি না বুঝো, ভিডিওটা দ্বিতীয়বার দেখবে, দেখে তোমরা এখানে পাঠ্য বই বা আমার পিডিএফ থেকে তোমরা কিছু অঙ্ক করবে, ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করতেছি। খোদা হাফেজ।